তারপর স্নেহা আর রাসেল বৃষ্টিকে শুয়ে দিয়ে অন্য রুমে চলে গেল। সন্ধ্যার পর শ্রাবণের বডিগার্ডরা বৃষ্টির সম্পূর্ণ বায়োডাটা নিয়ে হাজির হলো শ্রাবণের সামনে। তারপর শ্রাবণের কাছে কিছু কাগজ এগিয়ে দিয়ে একজন বডিগার্ড বলল, স্যার, এখানে ওই মেয়েটার সম্পর্কে সব ডিটেলস লেখা আছে, যে মেয়েটা আপনাকে আজ গুলি খাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। কাগজ এক হাতে নিয়ে অন্য হাতে ইশারায় বডিগার্ডদের চলে যেতে বলল শ্রাবণ। শ্রাবণের ইশারা পেয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল বডিগার্ডগুলো। বডিগার্ডরা চলে গেলে শ্রাবণের কাগজগুলো চোখ বুলিয়ে মুচকি হাসলো। শ্রাবণ খুব কম হাসে। শ্রাবণের মুখে হাসি কেউ দেখেনি বললেই চলে। সবসময় মুখে রাগি রাগি ভাব নিয়ে থাকে শ্রাবণ। ক্রিং 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 ফোনের শব্দে ঘুম ভাঙল বৃষ্টির। বৃষ্টি ঘুমের ঘোরেই ফোনটা রিসিভ করে ঘুম চড়ানো কণ্ঠে বলল, হ্যালো, কে বলছেন? হ্যালো, কে আপনি? কথা কেন বলছেন না আজব? আমার ঘুমটা নষ্ট করে এখন চুপ করে আছেন কেন? এখন এখন কি ঘুমানোর সময়? ডিনার করছো বৃষ্টি? না, করিনি। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছি। কান্না করছো কেন? একটা তাল গাছের মতো রাক্ষস আমায় থাপ্পড় মেরেছে তাই। কি করেছিলে তুমি রাক্ষসটার যে তোমায় মারলো? আমি কিছু করিনি, ওই রাক্ষসটাকে গুলি খাওয়ার হাত থেকে বাঁচিয়েছি, সাথে আমার প্রিয় আইসক্রিমগুলো নষ্ট করেছি। আর ওই তালগাছ আমায় ধন্যবাদ না দিয়ে উল্টা থাপ্পড় মেরেছে। তাল গাছটা তোমায় কেন থাপ্পড় মেরেছে তুমি জানো? জানি না, আমি রাক্ষসটা অন্ধ আর বোবার সাথে মাথার তার ছেঁড়া পাগলও ছিল, তাই হয়তো এমনি মেরেছে। কানে নিচে দেবো একটা। না জেনে না আসলে এমনি এমনি কথা বলা না, হ্যাঁ? ওই ছেলেটা তোমায় মেরেছে তোমার নিজের দোষে। তুমি এত বড় মেয়ে হয়েছো কিন্তু এখনো জানো না মেয়েদের কেমনভাবে চলাফেরা করতে হয়? গায়ের ওড়নাটা গায়ে না জড়িয়ে গলার সাথে ঝুলিয়ে একটা ছেলের সামনে যেতে হয় না, বোঝো না তুমি? আর কখনো যদি তোমায় ওইভাবে দেখি না তাহলে মাথার উপর তুলে একটা আছাড় দেবো বলে দিলাম। এখন থেকে রোজ হিজাব পড়বে, বুঝতে পেরেছো? এখন ওটা ডিনার করে নাও। বাই। কথাগুলো বলেই ফোন কেটে দিল শ্রাবণ। বৃষ্টির জন্য এতক্ষণে হুঁশ এলো। এতক্ষণ ঘুমের ঘরে কার সাথে এত কথা বলছিল ওর খেয়ালই নেই। এখন ফোন কেটে যাওয়ার পর খেয়াল হতেই বৃষ্টির নাম্বারটা চেক করতে লাগলো। অচেনা নাম্বার থেকে ফোন ছিল। বৃষ্টি ফোনটা রেখে ভাবতে লাগলো, কে ছিল এটা? আর ইনি জানলই বা কি করে যে ওই লোকটা আমায় কেন মেরেছে? সত্যি তো, তখন আমার ওড়নাটা গলায় জড়ানো ছিল, কিন্তু আমি তো সব সময় ওভাবেই ওড়না পরি। এভাবে আকাশ পাতাল ভাবছে বৃষ্টি, কিন্তু কোনো কিছুই ওর মাথায় ঢুকছে না। হঠাৎ স্নেহার কথায় ঘোর কাটে বৃষ্টির। কি হয়েছে সোনা আপু? তুমি এভাবে বসে বসে এত কি ভাবছো? আর বলো না ভাবি, একটা নাম্বার থেকে ফোন এসেছিল। আমি ঘুমের ঘোরে তার সাথে কথা বলছিলাম, সে আমায় বলল। তারপর বৃষ্টি সব কথা খুলে বলল স্নেহাকে। সব শুনে স্নেহা বলল, বাদ দাও তো চাঁদনি, হয়তো কোনো রং নাম্বার হবে। তুমি ফ্রেশ হয়ে ডিনার করবে, এসো। ভাবির কথায় বৃষ্টিও সহমত হয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। এদিকে বৃষ্টির সাথে কথা বলা শেষ করে ফোন রেখে শ্রাবণ বলল, কি মেয়ে রে বাবা! একটা থাপ্পড় কি দিয়েছি আর আমাকে সোজা রাক্ষস বানিয়ে ফেলছে। তো আবার তাল গাছের রাক্ষস। আবার বলে কিনা আমি অন্ধ বোবা, হ্যাঁ? তার ছেড়া পাগল। যেটা করেছিল একটু বকা দিই, কিন্তু ওর ঘুম জড়ানো মাথার করা কণ্ঠটা শুনে তো পারলাম না। কথাগুলো বলে বাঁকা হাসলো শ্রাবণ। তারপর ভাবতে লাগলো ওর বৃষ্টিকে নিয়ে। খুব ভোরে ফোনটা বেজে উঠল শ্রাবণের। শ্রাবণের ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো তন্ময়ের জন্য রাখা ওই গুপ্তচরের ফোন। শোয়া থেকে উঠে বসে ফোনটা রিসিভ করলো শ্রাবণ। হ্যালো। হ্যালো স্যার, আপনার ম্যানেজার তন্ময়কে পাওয়া গেছে, কিন্তু কিন্তু কি? স্যার তন্ময়কে মেরে কে সমুদ্রের ওই পাড়ে ফেলে দিয়েছে। হোয়াট? কি বলছো তুমি এসব? জি স্যার, অলরেডি পুলিশ চলে এসেছে। তন্ময়ের লাশটা দেখে মনে হচ্ছে কালকেই খুন হয়েছে। আগে তুমি ওখানে থাকো, আমি এক্ষুনি আসছি। জি স্যার। ফোনটা কেটে দিয়ে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে একটু ফ্রেশ হয়ে বডিগার্ডদের নিয়ে গুপ্তচরের বলা সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলো শ্রাবণ। সেখানে পৌঁছে শ্রাবণ দেখলো সত্যিই তন্ময়কে খুন করা হয়েছে। অনেক বিশ্রীভাবে মাথায় গুলি করে মেরেছে কেউ তন্ময়কে। পুলিশ তন্ময়ের লাশ নিয়ে যাচ্ছে। শ্রাবণ পুলিশের কাছে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ ইন্সপেক্টর, আমি শ্রাবণ।
শ্রাবণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এমডি শ্রাবণ। ইন্সপেক্টরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল শ্রাবণ। ওহ হ্যালো স্যার, নাইস টু মিট ইউ। আপনাকে কে না চেনে স্যার? এভাবে আপনার সাথে দেখা হবে ভাবতে পারিনি আমি। কক্সবাজার বেড়াতে এসেছেন নিশ্চয়ই। শ্রাবণের সাথে তাল মিলিয়ে হাসি দিয়ে বলল ইন্সপেক্টর। ইন্সপেক্টরের কথার উত্তর না দিয়ে শ্রাবণ বলল, আমি খবর পেলাম আমার ম্যানেজার নাকি খুন হয়েছে, তাই দেখতে এসেছি। শ্রাবণের কথা শুনে অবাক হয়ে ইন্সপেক্টর বলল, এটা আপনার ম্যানেজার স্যার, কিন্তু একে তাহলে খুন করলো কে? সেটা খুঁজে বের করা আপনার দায়িত্ব। আমি আমার ম্যানেজারের খুনিকে দেখতে চাই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করুন কে খুন করেছে আমার ম্যানেজারকে। আমি যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে গ্রেফতারকৃত দেখতে চাই। রাগী গলায় এতটুকু বলেই ইন্সপেক্টরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল শ্রাবণ। শ্রাবণ চলে যেতে ভয়ে ঢোক গেল ইন্সপেক্টর, কারণ সে ভালো করেই জানে শ্রাবণের ব্যাপারে। তারপর তন্ময়ের লাশটা গাড়ি করে পোস্টমর্টমের জন্য নিয়ে চলে গেল ইন্সপেক্টর। শ্রাবণ রিসোর্টে ফেরার পথে দেখলো বৃষ্টি ওর ভাই ভাবির সাথে সমুদ্রের পাড়ে হেঁটে যাচ্ছে, আর কি যেন বলে হাসছে একটু পরপর। বৃষ্টিকে দেখেই শ্রাবণ গাড়ি থামাতে বলল, তারপর বৃষ্টিকে দেখতে লাগলো। কিন্তু একটু পরে আবার ওর আগে শ্রাবণের হাতের মুঠ শক্ত করলো, কারণ বৃষ্টি ওর কথা না শুনে আজকে ওড়নাটা গলার সাথে ঝুলিয়ে রেখেছে, যে কারণে বৃষ্টির গলার নিচের তিলটা ফুটে উঠেছে। শ্রাবণ ফোন বের করে বৃষ্টির নাম্বারে কল দিল, কিন্তু বৃষ্টির ফোনে কল ঢোকার আগে ফোন কেটে দিল শ্রাবণ। রাগে শ্রাবণের কলারের রগগুলো ফুলে উঠেছে, চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। হাতের মুঠো শক্ত করে অগ্নিদৃষ্টিতে বৃষ্টিদের দিকে তাকিয়ে আছে শ্রাবণ। শ্রাবণকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বডিগার্ডরাও বৃষ্টিদের দিকে তাকালো, আর দেখলো দুটা ছেলে বৃষ্টি আর ওর ভাবি স্নেহার সাথে অসভ্যতা করছে, আর রাসেল বাধা দেওয়ায় ওর সাথে ঝগড়া লেগে গেছে। এসব দেখে বডিগার্ডদের মধ্যে একজনকে বলল, স্যার আমরা কি ওনাদের একটু হেল্প করব? না মানে মেয়েটা আপনাকে সেদিন না বাঁচালে। এতটুকু বলে শ্রাবণ বডিগার্ডদের থামিয়ে দিয়ে কি যেন ভেবে দুজন বডিগার্ডকে কিছু কথা বলে পাঠিয়ে দিল রাসেলদের কাছে, আর নিজের গাড়িতে বসে দেখতে লাগলো। বডিগার্ড দুজন বৃষ্টিদের কাছে গিয়ে ওই ছেলে দুটোকে দুটো থাপ্পড় মেরে সেখান থেকে সরিয়ে দিল। থাপ্পড় খেয়ে ছেলে দুটো পাল্টা আঘাত করতে চাইলে বডিগার্ড দুজন নিজেদের কাছের পিস্তল আড়াল করে ছেলে দুটোকে দেখিয়ে ভয় দেখালো। ছেলে দুটো পিস্তল দেখে ভয়ে পালিয়ে যায় সেখান থেকে, কিন্তু পালানোর আগেই ওদের শ্রাবণের আরও দুজন বডিগার্ড ধরে নিয়ে গাড়িতে বসায়, আর মাথায় পিস্তল ধরে রাখে। এদিকে রাসেল ওই বডিগার্ডদের ধন্যবাদ দিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ। আজ আপনারা না আসলে হয়তো ওই শয়তান ছেলে দুটো আমার ওয়াইফ আর বোনের সাথে আরও বাজে বিহেভ করতো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের বড়। রাসেলের কথা শুনে বডিগার্ড দুজন বলল, আমাদের ধন্যবাদ দিতে হবে না, আপনি বরং সামনের ওই জায়গাটা একটা দোকান আছে সেখানে গিয়ে আপনার ওয়াইফ আর বোনের জন্য হিজাব কিনে নিন। এইভাবে গলার সাথে ওড়না পেঁচিয়ে ওদের নিয়ে রাস্তায় চললে তো বাজে লোকেদের নজর পড়বেই। কথাগুলো রাসেলের দিকে তাকিয়ে বলল বডিগার্ড দুজন, বৃষ্টির দিকে একবারের জন্যও তাকায়নি। কথাগুলো বলেই হনহনিয়ে সেখান থেকে চলে গেল বডিগার্ডরা। রাসেল লোক দুটোর কথা শুনে নিজের বোন আর বউয়ের দিকে তাকালো, তারপর একটু ভেবে বলল, লোক দুজন ঠিকই বলেছে, আমারই ভুল তোমাদের এভাবে নিয়ে বাইরে বের হওয়া। আর আমার আদরের ছোট বোনটা যে বড় হয়ে গেছে সেটা আমার খেয়ালই নাই। চলো তোমরা সামনের ওই দোকান থেকে কিছু কেনাকাটা করি। কথাগুলো বলেই ওই দোকানের দিকে পা বাড়ালো রাসেল, স্নেহা আর বৃষ্টি। বৃষ্টির কেন জানি মনে হতে লাগলো এই লোকগুলোর কথার ধরনের সাথে ফোনের ওই লোকটার কথার অনেক মিল আছে। আসলে এটা বৃষ্টির নিজের দোষ, এভাবে বাইরে বের হওয়া উচিত হয়নি ওর। ফোনের লোকটা ঠিকই বলেছিল। ওই দোকানে গিয়ে সব কাপড় চোপড় হিজাব দেখতে লাগলো বৃষ্টি আর স্নেহা, সাথে কিছু হিজাবও দেখেছে, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না বৃষ্টির। তখনই ওই দোকানের একজন মহিলা কর্মচারী এসে একটা বড় ব্যাগ বৃষ্টির দিকে এগিয়ে দিয়ে বলল,